ক্রীড়াঙ্গনে বাংলাদেশের দুটো সংবর্ধনা সবসময়ই সবার মনে থাকবে। একটা সেই 1997 সালে যখন আইসিসি ট্রফি জিতে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ খেলার ছাড়পত্র পায়। আকরাম খানের নেতৃত্বে সেই দলটাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল মানিক মিয়া অ্যাভিনিউতে। এবং এরপর অনেক বছর পেরিয়ে গেছে, বাংলাদেশের প্রধানতম খেলা হয়ে উঠেছে ক্রিকেট, সেখানে অনেক সাফল্য এসেছে, কিন্তু এমন কোনো সাফল্য আসেনি যেটা দিয়ে অনেক বড় উৎসব করা যায়। বাংলাদেশ ম্যাচ জিতেছে, সিরিজ জিতেছে, কিন্তু আইসিসি ইভেন্টের ব্যর্থতাটা থেকেই গেছে। শেষ পর্যন্ত সেরকম একটা সংবর্ধনা বা উৎসবের একটা উপলক্ষ আসে 2022 সালে, কিন্তু সেটা মেয়েদের ফুটবল থেকে। বাংলাদেশ সাফ ফুটবল জেতে এবং এরপর এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে পুরো শহর প্রদক্ষিণ করে বাংলার মেয়েরা। সে কথাটাও মাত্র যেহেতু কয়েক বছর আগের কথা, সবারই মনে থাকার কথা। ফলে সেখান থেকেই কিন্তু মেয়েদের ফুটবলের একটা উত্থানের শুরু। আমরা সেই উত্থান নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশের মেয়েদের ফুটবল হাঁটি হাঁটি পা পা করে আজকে যে অবস্থানে দাঁড়িয়েছে, তাতে এই ভূখণ্ডের সবচেয়ে সফল দলটি কিন্তু বাংলাদেশের নারী ফুটবল দল। আমি আবার বলছি, ক্রিকেট দলের চেয়েও বেশি সাফল্য এখন নারী ফুটবলারদের। সাফল্য বলছি এই কারণে, তারা বিশ্ব মানচিত্রে এমন একটা জায়গায় গেছে যেটা ক্রিকেট দল মাঝে মাঝে স্ট্রাগল করে। নারী ফুটবলের সেই সাফল্যগুলো নিয়ে একটু আলাপ করছি। 2022-এর কথা বললাম, যখন প্রথমবার সাফ ফুটবল জিতলো বাংলাদেশের নারীরা, এবং এরপর সেটা 2024-এ ধরে রাখলো। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সাফল্য পাওয়া কিন্তু অনেক সময় সহজ হয়, অনেকে বলে ফ্লুকে হয়ে যায়, কিন্তু সেটা ধরে রাখাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। বাংলাদেশ ব্যাক টু ব্যাক সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল এর পরের ধাপ কি হবে, কারণ বাংলাদেশের যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং অনেক পেছনে ছিল। 150-এর দিকে ছিল প্রথমে, তারপর 130-এর দিকে, এরকম জায়গায় ছিল। মানে তার আগে এতগুলো দেশ নারী ফুটবলে তা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে, সেখানে বাংলাদেশ কোন জায়গায় যাবে? বাংলাদেশের পক্ষে কি এশিয়ান শক্তি হয়ে ওঠা সম্ভব? আর তারপরে তো বিশ্ব শক্তি তো আরও অনেক পরের ব্যাপার। এই জাতীয় প্রশ্ন যখন ঘুরছিল, তখন বাংলাদেশের মেয়েরা দেখালো যে বাংলাদেশ এখন এশিয়ান পর্যায়ে চলে গেছে। তারা সেই কোয়ালিফাইং রাউন্ড খেলে উতরে এখন এশিয়ান ফুটবল, মানে এশিয়ান কাপ যেটা হবে অস্ট্রেলিয়াতে আগামী বছর মার্চে, সেখানে বাংলাদেশ কোয়ালিফাই করে ফেলেছে। এবং একটা মজার ব্যাপার দেখেন, যখন মূল দলটাই কোয়ালিফাই করলো, তারপরে পাশাপাশি কিছুদিনের ব্যবধানে অনূর্ধ্ব 20 দল তারাও কিন্তু কোয়ালিফাই করলো সেই এশিয়ান কাপে। ফলে এই দুটো ঘটনা বলে দিচ্ছে যে পাইপলাইনও অনেক স্ট্রং বাংলাদেশের মেয়েদের। ফলে এই দলটাকে নিয়ে স্বপ্ন দেখাই যায় এবং সেই স্বপ্নটা বড় স্বপ্নই দেখা যায়। যে বড় স্বপ্নের কথা বলা হচ্ছে, সেখানে 2026-এ যে এশিয়ান কাপ হবে, যেখানে 12টা দল অংশ নেবে, তার গ্রুপিং হয়ে গেছে। বাংলাদেশের গ্রুপে 3টা দল আছে, অনেক শক্ত শক্ত দল। উত্তর কোরিয়া, যাদের কাছে বাংলাদেশের হারারই কথা, সত্যি কথা বলতে গেলে। চীন বর্তমান চ্যাম্পিয়ন, কিন্তু তার বাইরে একটা সম্ভাবনা আছে উজবেকিস্তান। যে দলটাকে বাংলাদেশ হারাতে পারে এরকম একটা বিশ্বাস বা রেকর্ড তাই বলে বা র্যাঙ্কিং সেটা বলে, এটা সম্ভব। এবং যদি সেটা সম্ভব হয়, তাহলে ওখানকার যে ফর্মুলা, তাতে গ্রুপে থার্ড হওয়া দলটাও কিন্তু নকআউটে যেতে পারে। নকআউট মানে কোয়ার্টার ফাইনাল, 8 দল। এবং যদি সেই থার্ড হয়ে, মানে 3টা গ্রুপে 3টা দল থার্ড হবে, তার মধ্যে বেস্ট 2 হচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ, এইভাবে যে 6টা দল যাবে, তার সঙ্গে ওই দুটো জয়েন করবে, মোট 8টা দল। এবং এই 8-এ যদি বাংলাদেশ উঠে যায়, তখন কিন্তু একদম স্বপ্ন পূরণ। কারণ এই 8টা দল সরাসরি অলিম্পিকে খেলবে, পরবর্তী অলিম্পিকে। আবার সেই 8টা দলের মধ্যে 6টা দল বিশ্বকাপে চলে যাবে। ফলে সব কিছু মিলে এটা একটা বিরাট অপরচুনিটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য। এখন এই অপরচুনিটির কথা যখন আমরা বলছি, তার ঠিক কিছুদিন আগে বিশাল একটা শঙ্কার মুখে পড়ে গিয়েছিল বাংলাদেশের নারীদের ফুটবল, একটা বিদ্রোহের মুখোমুখি হয়েছিল, যেখানে যাদের হাত ধরে অনেক সাফল্য, সেই অংশটা একটা বড়সড় বিদ্রোহ করে বসেছিল। আমি সাবিনার কথা বলছি, কৃষ্ণা কথা বলছি, সঞ্জিদার কথা বলছি, তারা সবাই মিলে এবং তাদের সহ অনেকে মিলে একটা বিদ্রোহের জন্ম দিলেন কোচ বাটলারের এগেনস্টে। এবং সেটা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামলে নিয়েছে, কারণ ইমোশন ছিল মেয়েদের পক্ষে, কিন্তু বাফুফে কোচের পাশে দাঁড়িয়ে তার ডিসিপ্লিনটাকেই প্রাধান্য দিলেন এবং তার ফলাফল কিন্তু হাতে নাতে। একটা কথা এখানে একদম অনস্বীকার্য, সেটা হচ্ছে কখনোই কোনো খেলোয়াড় খেলাটার চেয়ে বড় হতে পারেন না, যেটা বাংলাদেশের নারী ফুটবল তার একটা বড় সড়ো এক্সাম্পল। ঠিক এই জায়গাটাতেই আমি একটা অনেক বড় কমেন্ট করতে চাই, যেটা হয়তো অনেক বিতর্কের জন্ম দিতে পারে, হয়তো অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু এই জায়গাটাই ক্রিকেটের অনেক বড় দুর্বলতা। কারণ সাকিব, তামিম
বা আমরা যে পঞ্চপাণ্ডবের কথা বলি, যারা চলে গেছেন অনেকে, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি যারা ছিলেন, এবং তাদের ধরে তাদের পরবর্তী জেনারেশনও একটা জিনিস দেখা গেছে অনেক সময় যে ক্রিকেট বোর্ডের চেয়েও ক্রিকেটাররা নিজেদের বড় বানিয়ে ফেলেছেন। বহু সিদ্ধান্তে দেখা গেছে যে ক্রিকেটারদের সিদ্ধান্ত প্রায়োরিটি পেয়েছে, ক্রিকেট বোর্ড মানতে বাধ্য হয়েছে। বিশেষ করে এখানে অনেক বড় ক্রিকেটার হলেও এই ব্যাড এক্সাম্পলগুলো অনেক বেশি সাকিব আল হাসানের। ফলে তিনি যেমন বাংলাদেশকে অনেক উপরে উঠিয়েছেন, ঠিক একইভাবে এরকম কিছু ব্যাড এক্সাম্পল তিনি সেট করেছেন, যেগুলো দিয়ে বাংলাদেশের ক্রিকেটের আসলে সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যাওয়ার সুযোগ শেষ পর্যন্ত হয়নি। কারণ এখন যখন বাংলাদেশ ওয়ানডেতে 10 নম্বরে র্যাঙ্কিংয়ে, এটা কি আপনি ভাবতে পারেন বাংলাদেশ ওয়ানডেতে সবচেয়েতে ভালো খেলে, অনেক ভালো রেকর্ড, এবং এই খেলাটা বাংলাদেশ যে কাউকে হারাতে পারে, এরকমই যদি হয় তাহলে সেই দল কেন 10 নম্বরে থাকবে? তার একটা কারণ হচ্ছে এই যে লিগেসির কথা বললাম, আর সেখানেই ব্যতিক্রম বাংলাদেশের নারী ফুটবল।